নমস্কার। আমি প্রথমেই আমার পূর্ববর্তী বক্তা সহ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ভাই ডক্টর অভিক ঘোষ সহ আমাদের সভামঞ্চে যারা উপস্থিত রয়েছেন, রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মণ্ডল সহ এমএলএ পান্নালাল হালদার, শৌকত মোল্লা, মোহন নস্কর, আব্দুল খালেক মোল্লা, সম্মানীয় অশোক দেব থেকে শঙ্কর নস্কর, জাহাঙ্গীর থেকে জেলা পরিষদ মেম্বার যারা রয়েছেন, শিখাদি, শচীদি, সোমাশ্রী সহ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরো টিম, জেলা শাসক সম্মানীয় সুমিত গুপ্ত থেকে শুরু করে এসপি রাহুল গোস্বামী সহ এডিএম সহ সিএমওএইচ, বিএমওএইচ সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সভাপতি সহ জনপ্রতিনিধি যারা উপস্থিত রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমার ডাক্তার বন্ধুরা যারা আজকে আমার ডাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, আমি গতকাল খবর পেয়েছি এমনকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সুদূর কুচবিহার থেকেও আজকের মিটিং অ্যাটেন্ড করার জন্য আমার অনুজ জুনিয়র ডাক্তাররাও আজকের এই সভায় উপস্থিত হয়েছে। আমি সবাইকে করজোড়ে আমার নমস্কার, কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমরা প্রথমে যখন এই কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করি এবং প্রাথমিকভাবে আমি যখন চিন্তা ভাবনা শুরু করি, আমি 4-5 জনের সাথে কথা বলেছিলাম, এমনকি এখানে সিনিয়র ডাক্তার রেজাউল করিমও আছেন, আমি তার সাথেও আলোচনা করেছিলাম। আমরা যখন ঠিক করেছিলাম আমরা একটা স্বাস্থ্য শিবির করব, যে স্বাস্থ্য শিবির প্রায় 23 লক্ষ লোকের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে, আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে প্রত্যেকটা ক্যাম্পে অর্থাৎ শিবিরে যদি আমরা দুটো শিফটেও ডাক্তারবাবুদের অংশগ্রহণ করতে বলি, কেউ প্রাইভেট প্র্যাকটিস করে, কেউ সরকারে চাকরি করে, তারা সপ্তাহে হয়তো 2 দিনের বেশি সময় দিতে পারবেন না। সুতরাং 200-300 ডাক্তার হলে আমরা ভেবেছিলাম আমরা এই কাজটা সফল বা সার্থক করতে পারবো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় 23 লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন তাহলে একটা লোকসভাতে 2000 বুথ আছে এবং সেই 2000 বুথে প্রায় 23 লক্ষ 24 লক্ষ লোক থাকে এবং প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা 10 দিন করে একটা শিবির করি তাহলে খুব কম হলেও আমাদের 400 থেকে 500 ডাক্তার প্রয়োজন হবে। আমি প্রাথমিকভাবে যখন অভিক, অনির্বাণ এদের সবার সাথে কথা বলি, মিরাজ, রাজীব যারাই আমার সাথে প্রথম দফায় আলোচনা করেছিল, তারা বলেছিল দাদা এত ডাক্তার পাবো কোত্থেকে, সবাই তো ব্যস্ত। আমি বললাম আমার কি করতে হবে বলো? ওরা বললো দাদা আপনি একটা মিটিং ডাকুন, আপনার আহ্বানে যদি আসে তাহলে আমরা এটা সার্থক করতে পারবো। আমি সেদিনকে অভিককে বলেছিলাম তোমরা ডেট ঠিক করো, জায়গা ঠিক করো, আমি আসব। আমরা সেদিনকেই ঠিক করেছিলাম যে আমরা 30 তারিখে এই মিটিংটা করব এবং কালকে রাত অবধি আমি যা খবর পেলাম যে 400 ছাপিয়ে, 500 ছাপিয়ে, 600 ছাপিয়ে, 1000 ছাপিয়ে 1200 ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি। এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যেখানে অর্থাৎ 15-16 তারিখ নাগাদ যদি শেষ হয়
আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব, এবং কলকাতার বুকে করব। যারা আজকে আসতে পারেনি তাদের সবাইকে আমরা সেদিনকে আসার সুযোগ করে দেব। সামনের সারিতে অনেক সিনিয়র ডাক্তাররা রয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা হাজার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন, এবং আজকে আপনাদের সকলের সাথে যে সম্পর্কে ডায়মন্ড হারবারের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমি সাংসদ হিসেবে আবদ্ধ হয়েছি, সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আপনাদের যে কোনো অসুবিধায়, যে কোনো প্রয়োজনীয়তায় আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী, আমার এখতিয়ার অনুযায়ী, আমার যতটুকু কাজ করার ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, আমি আপনাদের পাশে থাকবো, আমি কথা দিচ্ছি। আমরা কেন এই কর্মসূচির নাম সেবাশ্রয় দিয়েছি? আমরা অনেক জনপ্রতিনিধির সাথে, ডাক্তারদের সাথে আলোচনা করেছি। সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয়। স্বামীজি বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবা। আপনাদের মধ্যে অনেকে আজকে যারা উপস্থিত হয়েছেন, এর আগে হয়তো ডায়মন্ড হারবারে এসছেন, কেউ হয়তো প্রথমবার এসছেন। আপনারা আগামী 2 মাস 3 মাস ডায়মন্ড হারবারে যখনই যেখানে যে শিবিরেই থাকুন না কেন, আমাদের যারা স্বেচ্ছাসেবকেরা রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছে, এবং যারা এই কর্মসূচির সাথে জড়িয়ে থাকবে, আমি তাদেরকে অনুরোধ করব, যে সমস্ত ডাক্তারবাবুরা আমাদের এই শিবিরে নিজের কাজ বাদ দিয়ে অংশগ্রহণ করে মানুষের সেবায় নিজেকে কর্তব্যরত করে আত্মনিয়োগ করেছে, তাদেরকে যেন ডায়মন্ড হারবারের আতিথেয়তা মুগ্ধ করে। তারা যেদিনকে শেষ করে বাড়ি ফিরে যাবেন, তাদের সেই দিনের এবং সেই সপ্তাহের এবং সেই মাসের এবং পুরো কর্মকাণ্ডের অনুভূতি যতদিন তারা বাঁচবেন, তাদের হৃদয়ে যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। এটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এক মহৎ কর্মযজ্ঞ। দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা। এক একটা বিধানসভায় আমরা 10 দিন ধরে ক্যাম্প চালাবো। এক একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে 40টা করে ক্যাম্প, এবং 10 দিন ধরে সেই ক্যাম্প চলবে। একে একে নামবে, ডায়মন্ড হারবার থেকে শুরু হবে। 10 দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হওয়ার পর ফলতায় ক্যাম্প হবে, তারপর সাতগাছিয়ায় ক্যাম্প হবে, তারপর বিষ্ণুপুরে হবে, তারপর মিটিয়াবুরুজে হবে, তারপর বজবজে হবে, তারপর মহেশতলায় হবে। মিটিয়াবুরুজের এমএলএ যে সাজেশনটা দিয়েছে, আমরা সেই সাজেশনটা গ্রহণ করছি, যে আপনাদের ক্যাম্পটা ফেব্রুয়ারির মাঝামাঝি করে দেওয়া হবে, যাতে কোনো অসুবিধা না হয়। এবং একটা ছোট্ট পরিবর্তন আমি আপনাদের সবার অনুমোদন নিয়ে করতে চাই। আমরা এই কর্মসূচিটা 1 তারিখ থেকে নয়, আমরা 2 তারিখ থেকে শুরু করব। 31 তারিখ বছরের শেষ দিন, 1 জানুয়ারি সকলে নিজের পরিবারের সাথে কাটায় নতুন বছর। আমরা 1 তারিখ পার করে আমরা 2 তারিখ থেকে এটা শুরু করব। 2 তারিখ থেকে 11 তারিখ অবধি এই কর্মসূচি ডায়মন্ড হারবারে হবে, তারপর 12 তারিখ থেকে ফলতায় হবে, তারপর আবার 10 দিন অন্য বিধানসভায় যাবে। এভাবে করতে করতে আমরা 70 দিনে 7টা বিধানসভা কভার করব। কভার করার পরে 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5টা দিন, আমি আপনাদের কাছে অনুরোধ করব সেই 5টা দিন যাতে আমরা এই 280টা ক্যাম্পে, অভিক ফলো আপের কথা বলছিল, আপনারা সবাই জানেন ফলো আপের ক্ষমতা কি, ফলো আপের পাওয়ার কি।
আর গরিব মানুষ, গ্রামের মানুষ যদি সুযোগ না পায় কোথায় যাবে? নিশ্চিতভাবে আমাদের জেলা স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, পিএইচসিগুলো রয়েছে, সাব সেন্টার রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি আরো 2 ধাপ 3 ধাপ নেমে 5টা 6টা করে বুথে একটা করে ক্যাম্প তৈরি করে সেই 5,000 লোক বা 6,000 লোককে পরিষেবা দেওয়া, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে। আমরা ওই 5 দিন, 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5 দিন, সেই 5 দিনে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বজবজ মহেশতলায় গিয়ে শেষ হওয়ার সময় যে 280টা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি, সেই 280টা শিবিরে সাইমালটেনিয়াসলি 5 দিন আমরা টানা শিবির করব। ধরুন 2 জানুয়ারি ডায়মন্ড হারবারে কেউ একজন দেখাতে এলো, তার কোনো সমস্যা রয়েছে, তাকে আপনি বলতে পারেন যে 13ই মার্চ কিন্তু আপনার এখানে আবার শিবির হবে, কোনো অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো রকম কিছু জানার প্রয়োজনীয়তা থাকলে আপনি আবার এই ক্যাম্পে আসবেন, আমরা কিন্তু বসবো। দিস ইজ দ্য পাওয়ার অফ ফলো আপস। আমরা সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি কর্মসূচি আমরা 75 দিন অবধি চালাবো। 70 দিনে আমরা বিধানসভা পার করে শেষ 5 দিন, লাস্ট যে 5 দিন, সেই 5 দিন আমরা প্রত্যেকটা বুথে আবার পুনরায় সেই স্বাস্থ্য শিবিরগুলো অনুষ্ঠিত করব। এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আমরা কি কি পরিষেবা আমরা দেব সেটা আমরা তুলে ধরেছি, সেটা আপনারা দেখেছেন। এবং রেফারেল পরিষেবার ক্ষেত্রে যে 12টা হাসপাতালে বা মেডিকেল কলেজে পেশেন্টদের রেফার করা হবে, তার জন্য একটা কোর স্পেশাল টিম আমরা তৈরি করেছি, যে যাদেরকে রেফার করা হচ্ছে তাদের অ্যাডমিশন ঠিকমতো সঠিক সময় হচ্ছে কিনা, তাদের হাসপাতালে গিয়ে কোনো অসুবিধার মুখে বা কোনো সমস্যার সম্মুখীন যদি হতে হয়, তৎক্ষণাৎ আমার তরফ থেকে একজন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার অ্যাডমিশনের ব্যবস্থা করে সে যাতে চিকিৎসা পায় বা সঠিক পরিষেবা পায় সেটা সুনিশ্চিত করবে। এর সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ তো ক্যাম্পে থাকবেই, বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে যে সমস্ত টেস্টের ব্যবস্থা থাকবে, বিএমআই থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, সব আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে। এবং জেলার পুরো টিম, স্বাস্থ্য টিম, বিএমওইস থেকে শুরু করে, সিএমওইস থেকে শুরু করে আমাদের পিএইচসিগুলোতে যারা রয়েছে, ডাক্তার, মেডিকেল ফ্র্যাটার্নিটির পুরো টিম তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতার হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, আমার দৃঢ় বিশ্বাস সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম, ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। আমার পূর্ববর্তী এমএলএ যারা বক্তব্য রেখেছেন তারা ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে অনেক কথা বলেছেন। কেন ডায়মন্ড হারবারকে বহু আলোচিত, বহু চর্চিত, কোনো আবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ব্যঙ্গাত্মকভাবে ডায়মন্ড হারবার মডেল বলে। আমি গর্বের সাথে আপনাদের বলতে পারি যে আমি কোনো কথা যদি আপনাদের জানাই বা বলি, সেটা আপনারা বিশ্বাস করতে পারেন, অবিশ্বাস করতে পারেন, তথ্য মিথ্যে কথা বলে না। আমরা গত 10 বছরে কি কাজ করেছি, কেউ যদি কোথাও জানতে চায় যে ডায়মন্ড হারবারে কি কাজ হয়েছে, ডায়মন্ড হারবার মডেল নিয়ে যা কথা বলা হয় এর বেসিস কি, প্রমাণ কি রয়েছে, আমরা 10 বছরে কি কাজ করেছি, প্রতি বছর পুস্তিকা প্রকাশ করে মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব বুঝিয়ে দিয়েছি। আমার এমপি ল্যাড থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, এমএলএ ল্যাড থেকে শুরু করে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যে কাজগুলো করেছে, পুঙ্খানুপুঙ্খ হিসেব। যদি কারোর জানতে কোনো আগ্রহ থাকে, আমরা প্রতি বছর বই প্রকাশ করি নিঃশব্দ বিপ্লব।
আমি সেই বই পাঠিয়ে দেব। একমাত্র লোকসভা কেন্দ্র যে গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করেছে, অর্থাৎ প্রতি বছর 580 কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করেছি, কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া। কেন ডায়মন্ড হারবার মডেল বলা হয়? আমরা যৌথভাবে করেছি বলে সম্ভব হয়েছে। কোভিডের সময়, যে মহামারীর সময় অঘোষিত, ওই অপরিকল্পিত ঘোষিত লকডাউনের কারণে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আটকে গেছে, দোকান বাজার হাট সব বন্ধ। তখন 21টি কমিউনিটি কিচেন খুলে প্রায় 14 লক্ষ মানুষের বাড়িতে 10,000 ভলেন্টিয়ার খাবার পৌঁছে দিয়েছে টানা 1 মাস। ভারতবর্ষের কোনো লোকসভায় হয়নি। অভিক একটু আগে বলছিল একদিনে 50,000 টেস্ট। একদিনে 12ই জানুয়ারি 2022 যুগনায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্মদিনে, আজ থেকে 2.5 বছর আগে, যখন রাজ্য এবং জেলায় পজিটিভিটি রেট প্রায় 20%, তখন একদিনে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আমরা 30,000-এর লক্ষ্যমাত্রা রেখেছিলাম, ছাপিয়ে প্রায় 52,000 টেস্ট করেছিলাম। ভারতবর্ষে বড় বড় রাজ্য প্রদেশ 5,000 টেস্ট করতে তখন পারেনি, আর ডায়মন্ড হারবারে একা আমরা 52,000 টেস্ট করে দেখেছি। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় এবং অনেকাংশে আপনারা দেখবেন আজকে যে জনপ্রতিনিধিরা আছে বা ডাক্তাররা উপস্থিত রয়েছেন, আপনাদের সাথে আমাদের কিন্তু কাজের বেশ কিছু সিমিলারিটি রয়েছে। আপনারাও মানুষকে পরিষেবা দেন, আমরাও মানুষকে পরিষেবা দিই। অতিমারির সময় যেভাবে সামনের সারিতে দাঁড়িয়ে নিজের জীবন বিপন্ন করে, নিজের পরিবারের কথা না ভেবে সম্মুখ সমরে হোল মেডিকেল ফ্রেটার্নিটি, বিশেষ করে ডাক্তাররা, নার্সিং স্টাফেরা লড়াই করেছেন, আমি সকলকে কুর্নিশ জানাই আজকের এই মঞ্চ থেকে। আজকে তারা না থাকলে পৃথিবী কোনোদিন সচল হতো না, স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরত না। ডাক্তারদের আমরা মানবরূপী ভগবান ভাবি এবং অনেকে বলিও। একটা পেশেন্ট যখন হাসপাতালে যায়, প্রত্যেকটা হাসপাতালের কাছেই দেখবেন একটা করে ছোট মন্দির থাকে। সেই হাসপাতালে গিয়ে একটা মুমূর্ষু রোগী, সত্যি হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা কোনো এমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট কেস, হয়তো বাঁচার কোনো সম্ভাবনা নেই, মন্দিরে গিয়ে প্রার্থনা করে যখন শুনছে বাঁচতে পারবে না, তখন বলছে ডাক্তারবাবু আপনি পারবেন। মানুষের এই আস্থা ভালোবাসা ডাক্তারদের উপর। একটা মানুষ যখন জন্মায়, সমাজের বুকে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন একটা ডাক্তারের হাতে একটা বাচ্চার জন্ম হয়, আর যখন মারা যায় তখনও একটা ডাক্তারের হাতে মারা যায়। ফ্রম ক্রেশ টু কফিন, ফ্রম ক্র্যাডেল টু কফিন, জন্ম থেকে মৃত্যু, এগুলো ধ্রুব সত্য। আমরা সেই কারণে ডাক্তারবাবুদের মানবরূপী ভগবান বলি। আমাদের সকলের কর্তব্য। আমি যদি আজকে চাই সেবাশ্রয় করব, একা কারোর পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। আমি যদি একা চাইতাম 50,000 টেস্ট হবে, 100% ভ্যাকসিনেশন হবে, কারোর সাহায্য সহযোগিতা ছাড়া একা কোনোদিন কোনো কাজ করা সম্ভব নয়। আমি আমিত্বে বিশ্বাস করি না, আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি, আমি আমরার নীতিতে বিশ্বাস করি এবং আমরা করে দেখিয়েছি, আগামী দিনেও করে দেখাবো। এবং এই সেবাশ্রয় মডেল শুধু বাংলা নয়, আমি চাই ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করুক আপনাদের হাত ধরে। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে, কলুষিত করা হয়েছে, আমাদের
বাংলার ক্ষমতা কি, বাংলার শক্তি কি, বাংলার কৃষ্টি কি, সংস্কৃতি কি, ভারতবর্ষের কাছে তুলে ধরতে হবে। আরজি করের যে ঘটনা ঘটেছিল, আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি। আমি প্রথম দিন থেকে বলেছি, যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না, যা বলি সামনে থেকে বলি, যেটা ঠিক মনে করি সেটা বলি। এবং এর একমাত্র প্রতিকার, ওষুধ, সমাধান হচ্ছে আইন। কেন? তার কারণ আইন না হলে সারা ভারতবর্ষ, বাংলা তো ছেড়ে দিন, বাংলায় তো মানুষ প্রতিবাদ করছিল, প্রতিরোধ করছিল, রাস্তায় বিক্ষোভ, মিছিল, সমস্ত তো 2 মাস 3 মাস হয়েছে। আমি বাংলার কথা ধরছি না। যখন সারা দেশের মানুষ প্রতিবাদ করছে, প্রতি 10 মিনিটে আমাদের দেশে তখনও একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। প্রতি 10 মিনিটে, মানে ঘন্টায় 6টা। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে, অপরাজিতা বিল। আপনাদের জানা দরকার, আমি একটি রাজনৈতিক মঞ্চ থেকে, আমাদের পার্টির ছাত্র সমাবেশের মিটিং থেকে আমি বলেছিলাম যে আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। অপরাজিতা বিল যদি পাস হয়ে যায়, তাহলে ভারতবর্ষ জুড়ে, এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে। তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আর যদি না আনে, তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো, আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো। আমরা হাজার চেষ্টা করেছি। কোভিড যখন হয়, কেউ বলছে স্যানিটাইজার দিয়ে হাত ধো, কেউ বলছে একটু হ্যান্ড স্যানিটাইজ করো, কেউ বলছে একটু হাত ধো, কেউ বলছে মাস্ক পরো, কেউ বলছে সামাজিক দূরত্ব বজায় রাখো। কিন্তু এই জিনিসগুলো করে আমরা কোভিড এড়াতে পারিনি। ভ্যাকসিন দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি, কোভিড শিল্ড দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি, কোভ্যাক্সিন দিয়ে আমরা কোভিডকে হারিয়েছি। আমাদের যদি এই সামাজিক অপরাধ, এই ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয়, মেটাতে হয়, বিদায় দিতে হয়, তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল। আর সরকার চাইলে পারে না তা নয়। রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে, রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই বিল পাস হয়ে গেলে, আর বিলটা এমন ভাবে করা হয়েছে যে 50 দিনে তার শাস্তি হবে। এবং শুধু তাই নয়, তার সাথে অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রেও আমরা 3 বছরের শাস্তি এবং 3 থেকে 5 বছরের শাস্তির একটা প্রভিশন রেখে বিলটা পাস করা হয়েছে। অন্য কোনো রাজ্য সরকার বা কোনো রাজ্যের বিধানসভায় এটা হয়নি। এই বিল যেদিনকে পাস হবে, সেদিনকে এই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে। কেন্দ্র সরকার যদি চায় 1 দিন লাগবে, অর্ডিন্যান্স আনতে পারে। আপনারা সবাই দেখেছেন, G20 নাম করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য অর্ডিন্যান্স করে দিল্লি নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের বিরুদ্ধে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের মেয়াদ বৃদ্ধি 3 বার সুপ্রিম কোর্টের অবমাননা করে অর্ডিন্যান্স জারি করেছিল। তাহলে আপনি অর্ডিন্যান্স জারি করে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন? কে বাধা দিচ্ছে? সবার প্রতিবাদ করার রাইট আছে, প্রতিরোধ করার রাইট আছে, কিন্তু আপনি বলুন তো,
প্রতিবাদ প্রতিরোধ করলে কি ধর্ষণের মতো এই ব্যাধি চিরতরে আমরা সমূলে উৎখাত করে সমাজ থেকে সরাতে পারবো বা বিলীন করে দিতে পারবো? আপনাকে আইন আনতে হবে। যারাই জঘন্যতম অপরাধগুলো করছে, আপনারা দেখেছেন গুজরাটে 10 বছর পর সব ছাড়া পেয়ে গেছে। আমার বক্তব্য যে কেউ যদি, এটা খুব সেন্সিটিভ, কারোর ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছে সেই কথাগুলো বলা মানে তো আইনকে সম্মান না করা। আমি তা বলছি না। আমার বক্তব্য, যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, সেখানে আমি কেন একটা লোককে 4 বছর 3 বেলা খাইয়ে জেলে রাখবো? কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না? সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই? একটা লোককে যদি আমি 5 বছর ধরে জেলে রাখি আর ট্রায়াল শুরু হবে, তারপর তো সে 4টে কোর্টে যাবে, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, মার্সি পিটিশন, এ করতে করতে তো 6 বছর লেগে যাবে। একটা লোককে যদি আমি 6 বছর জেলে রাখি, তাহলে দিনে 2 কাপ চা আর 3 বার খাবার খাওয়াতে আমার 300 টাকা খরচা। তাহলে বছরে কত টাকা খরচা? দিনে 300 টাকা খরচা হলে মাসে কত টাকা খরচা? 9,000 টাকা। বছরে খুব কম করলেও 1 লাখ টাকা। আমি 6 লাখ টাকা তার পিছনে খরচা করবো কেন? 6টা গরিব মানুষ বাড়ি পাবে। আমার বক্তব্য এখানে, আমাদের সকলকে বুঝতে হবে এটা। এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যেই হোক, যেই রাজনৈতিক দলেরই হোক, ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত। আপনারা দেখেছেন শুধু গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র তো এমনকি স্কুলে পড়া ছোট ছোট বাচ্চা, তাদেরকেও ছাড়া হয় না। এই সমস্ত দানবদের আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের এটা প্রথমে বোঝা দরকার। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা আমার চাই। আপনারা সহযোগিতা করবেন তো? এছাড়া কোনো সুরাহা নেই, কোনো সমাধান নেই। আমার সাথে যখনই কোনো ডাক্তারবাবুর কথা হয়েছে, সে কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক, আমি সবাইকে বলেছি যে তোমরা আইন নিয়ে বলছো না কেন? 3 মাস প্রতিবাদ হলো, আজকে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? আজও প্রতি 10 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। আর এটা হচ্ছে রিপোর্টেড ডেটা। কত লোক রিপোর্টই করে না। সম্মান নষ্ট হবে, পরিবারের লোক জানতে পারবে, পাড়া প্রতিবেশীর লোকেরা জানতে পারবে, এগুলো তো ধ্রুব সত্য। তাহলে আনরিপোর্টেড নাম্বার কত হবে সব মিলিয়ে? তার মানে তো প্রায় মিনিটে একটা করে হয়ে যাবে। আমি আপনাদের বলবো যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ডাক্তারদের সেফটি, সিকিউরিটি এবং পরিকাঠামোগত উন্নয়ন, তার জন্য 100 কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন এবং কাজ বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে চলছে। আপনাদের কারোর কোনো যদি অসুবিধা হয়, আমি বারবার দেখেছি ডাক্তারবাবুদের একটা অসুবিধা হয় যে পেশেন্ট পার্টি আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আমি আপনাদের অনুরোধ করব যে অনেক সময় আমরাও জনপ্রতিনিধি, আমাদের সাথেও দুর্ব্যবহার করে। ধরুন একটা পঞ্চায়েতের মেম্বার, সে একটা গ্রামে গেল, কোথাও একটা জল জমে আছে, দুর্ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন, আপনারা বোঝাবেন। হ্যাঁ, তার মানে এই না
যে যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে, আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি। আমি যে স্পেশাল হেল্পলাইনটা চালাই ডায়মন্ড হারবারে, এক ডাকে অভিষেক, আমি এখানে আসার আগে আমি বলে এসছি যে আজকে যারা এই মিটিংয়ে বা অনুষ্ঠানে এসছেন, আপনারা যদি চান আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা লিখুন। আপনারা সকলে কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন। আমি একটা 10 জনের কোর টিম দরকার হলে এখানে অভিজ্ঞদের সাথেই কথা বলে আমি 10 জনের একটা কমিটি তৈরি করে দেবো, যারা আপনাদের সাথে যোগাযোগে থাকবে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবে এবং আমি আপনাদের সাথে থাকব। 7877 এটা এক ডাকে অভিষেকের হেল্পলাইন নাম্বার। আমার 10 জনের একটা প্রায়োরিটি গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে আমার তরফ থেকে, আমি বলে এসছি, এবং এতক্ষণে নিশ্চয়ই সেই গ্রুপটা তৈরি হয়েছে। পরবর্তীকালে যদি এই লাইন বিজি পান, সঙ্গে সঙ্গে আপনারা অভিজ্ঞদের জানালে আমার জ্ঞাতার্থে যখনই আসবে আমি তার সুবিচার করা আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব। আমি কথা দিচ্ছি, আর আমি কথা দিলে কথা রাখি। এবং আমি আপনাদের আরেকবার ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে যেভাবে আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে সকলে মিলে উপস্থিত হয়েছেন। কেউ উত্তর 24 পরগনা থেকে এসছেন, কেউ কলকাতা থেকে এসছেন, কেউ দক্ষিণ 24 পরগনা থেকে এসছেন, কেউ বর্ধমান থেকে এসছেন, হুগলি থেকে এসছেন, ওদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। আপনারা যেখানে এরকম কর্মসূচি, সামাজিক কর্মসূচি, সেবাশ্রয়ের মতো আপনাদের গ্রামে বা আপনাদের পাড়ায় বা আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে যদি করতে চান, সেটাও আমাকে জানাবেন। আমি যতটুকু পারবো আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেব। বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয়। সুতরাং যারা এসছেন, ধরুন 75 দিন পরে আপনাদের যদি মনে হয় যে আমার পাড়ায় এটা করে দেখা উচিত, একটা করে দেখা প্রয়োজন, বা একটা মডেল হিসেবে বা একটা ট্রায়াল হিসেবে বা একটা টেস্ট হিসেবে করে দেখি যে আমার পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, আমার অঞ্চলের মানুষ, আমার গ্রামের মানুষের কি প্রতিক্রিয়া। মানুষ তো জানে না, অনেক সময় তো হার্ট অ্যাটাকের অর্ধেক 80% কেস তো ধরাই পড়ে না। বিপিটাও যদি ঠিক মতো মেপে সে জানতে পারে আমার বিপি ঠিক আছে বা ব্লাড সুগার ঠিক আছে, তাহলেও সে অনেকটা আশ্বস্ত হয় যে না বাবা, আমার শরীর ঠিক আছে। তো এটা যদি আপনারা আপনাদের এলাকায় করতে চান, আপনাদের পঞ্চায়েতে, আপনাদের পাড়ায়, সে যে জেলাই হোক, যেখানেই হোক, আমাকে জানাবেন। যতটুকু সাহায্য সহযোগিতা দরকার, ধরুন আপনারা 5 দিন করতে চান, কি 3 দিন করতে চান, কি 7 দিন করতে চান, যা প্রয়োজন আমি আপনাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করব, আপনারা করুন। সরকার সরকারের মতো কাজ করবে, কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতো কাজ করবে, রাজ্য সরকার রাজ্য সরকারের মতো কাজ করবে, পঞ্চায়েত কাজ করবে, পুরসভা কাজ করবে। আমরা কেন বসে থাকব? আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে, কর্মদক্ষতা রয়েছে, আমরা করে দেখাই। আমরা যখন ঘোষণা করেছিলাম ডায়মন্ড হারবারে যে 75,000 বয়োজ্যেষ্ঠ মানুষকে আমরা বার্ধক্য ভাতা দেবো, লোকে বিশ্বাস করেনি। আমরা 20,000 ভলেন্টিয়ার চিহ্নিত করেছিলাম, আর এক একজনকে বলেছিলাম 5 জন বয়োজ্যেষ্ঠ মানুষের কি 4 জন বয়োজ্যেষ্ঠ মানুষের দায়িত্ব নাও। আমরা প্রথম যে 100% পুরো কেউ বাকি নেই, যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে 100% কভারেজের মাধ্যমে 7ই জানুয়ারি 2024 সালে প্রথমবার বাংলার বুকে ওল্ড এজ পেনশন শ্রদ্ধার্ঘ্য নামে
বার্ধক্য ভাতা লঞ্চ করে সরাসরি ডিবিটির মাধ্যমে গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছিলাম। এই বহু আলোচিত বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল। আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা বিধানসভায় 4টে 5টা 6টা বুথ করে একটা ক্লাস্টার তৈরি করে আমরা মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবো। শুনে মনে হচ্ছিল এত মহৎ কাজ কিভাবে হবে, এত বিশাল কর্মযজ্ঞ। কিন্তু 1500 মানুষ যদি একসাথে আসে তাহলে কোনো কর্মযজ্ঞই বড় নয় বা ছোট নয়। আপনারা সবাই মিলে আজকে সাহায্যের হাত বাড়িয়েছেন বলেই আমরা এই সাহস বলুন, দুঃসাহস বলুন বা মানুষের পাশে দাঁড়ানোর সৎসাহস বলুন, এটা দেখিয়েছি। এবং আমরা যখন শুরু করেছিলাম, আমি বললাম আপনাদের যে 200, 300, 400 থেকে শুরু করে আজকে কাজ করতে করতে দেখবেন অনেক মানুষ আপনাদের সাথে যুক্ত হবে। অনেকে তো কাজ করতে চায়। সমাজে খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যাটা অনেক বেশি, সে কারণেই সমাজ চলছে। আজকে আরো অনেক ভালো মানুষেরা এগিয়ে আসবে এবং আমরা কাজ করে দেখিয়েছি। সেবাশ্রয় শেষ হবে, তারপর আবার একটা কিছু করব। স্থায়িত্বকে আমি ভয় পাই, আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো। যত চ্যালেঞ্জ আসবে তত আমরা কাজ করার সুযোগ পাবো, মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবো এবং মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ পাবো। জনপ্রতিনিধিত্ব এটাই কাজ। চ্যালেঞ্জের সম্মুখীন যদি আপনি না হন তাহলে জীবনের কি মূল্য? সবই যদি আপনি হাতের নাগালে, হাতের মুঠোয় পেয়ে যান, তাহলে তো জীবনের কোনো অস্তিত্ব বা মূল্য বা প্রাধান্য থাকে না। কাজ করে আমাদের দেখাতে হবে। আমরা কাজ করেছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। আপনারা যারা এসছেন, আপনাদের বাড়ি যেখানেই হোক, সেবাশ্রয় শেষ হওয়ার পর চেষ্টা করুন 7 দিন সেখানে ক্যাম্প করতে। এবং সেখানে যদি আপনি 7 দিন, ধরুন 1000 জন আছেন, যদি 1000টা ক্যাম্পও হয় 7 দিন করে, আর একদিনে যদি 100টা লোকও উপকার পায়, তাহলে কত লোক উপকার পাবে গড়ে? বা 50টা লোকও উপকার পায়, তাহলে 7 দিনে 300, 350 লোক উপকৃত হবে। 350 লোক একদিনে একটা জায়গা থেকে উপকৃত হওয়া মানে 1000টা জায়গায় যদি আপনারা ক্যাম্প করেন, তাহলে কত? 3.5 লাখ লোক উপকৃত হবে। এবং সেখানে করতে গেলে প্ল্যানিং দরকার। আর খালি প্ল্যানিং হলে হয় না, খালি চিন্তা ভাবনা বা অর্থ বা পরিকল্পনা থাকলে তো সবকিছু হয় না। মানুষের শ্রম দরকার, মানুষের আশীর্বাদ দরকার, মানুষের সহযোগিতা দরকার, পরিশ্রম দরকার। যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে, এই টেবিলটাও তৈরি করেছে একজন মানুষ খেটে খুঁটে পরিশ্রম দিয়ে। এরকম না যে কেউ চিন্তা করেছিল আর টেবিলটা হয়ে গেছে। এই অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামের নামও দেখুন সমন্বয়, এটাও আমরা আগের বছর উদ্বোধন করেছিলাম। সুতরাং সমন্বয়ের যে কি মূল্য, আমাদের সকলকে সেটা বুঝতে হবে। যে আমরা সবাই মিলে যদি চাই, তাহলে অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারি। আপনারা যারা আছেন, ডাক্তার ভাইয়েরা, সিনিয়র ডাক্তাররা, আমার করজোড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোথাও কিছু হলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। এবং আমি বিগত দিনেও আমার সামর্থ্য অনুযায়ী যখন যেখানে আমি খবর পেয়েছি, আমি দলগতভাবে আমার তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আমি নিয়েছি। আপনারা সেগুলো দেখেছেন। আগামী দিনও ব্যতিক্রম হবে না। অনেকে আবেগপ্রবণ হয়ে আপনারা কর্মবিরতি করার সময়, সিজওয়াক করার সময়, যদি আপনারা ভাবেন যে সিজওয়াক করলে প্রতিবাদ এমন করে করবেন যে প্রতিবাদের মধ্যেও যেন একটা মানুষ তাকে জীবন না হারাতে হয়।
প্রতিবাদে যদি একটা মানুষেরও জীবন যায়, আমি 5টা 10টা 15টা ছেড়ে দিচ্ছি, মানুষের জীবন তো আমাদের কাছে মণিমুক্তের মতো, একটা মানুষেরও যদি জীবন যায়, তাহলে যে অপরাধের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি সেই অপরাধের থেকেও বড় অপরাধ আমি করছি। আমরা জনপ্রতিনিধি, আমরা বলতে পারি না যে আমি এই লোকটাকে সার্টিফিকেট দেবো না, বা আমি এই পাড়ায় জল দেবো না, আমি এই পাড়ায় রাস্তা দেবো না, আমি এই পাড়ায় কন্যাশ্রী দেবো না, আমি এই পাড়ার লোককে চিকিৎসা ব্যবস্থা দেবো না, আমি এই ঘরের ছেলেকে স্কুলে পড়তে দেবো না, আমি বলতে পারি না। ঠিক তেমনি জনপ্রতিনিধিদের যেমন এটা কর্তব্য রয়েছে, ডাক্তারেরাও, আপনারা সবাই হিপোক্রেটিক ওথ নেন, সেই ওথের সম্মান করে যাতে আমাদের হাজার কষ্ট হলেও, বুক ফেটে গেলেও মাথায় রাখতে হবে জীব সেবাই শিব সেবা। একটা মানুষের যাতে অসুবিধা কষ্ট না হয়। কারোর প্রতারণায় পা দেবেন না। কিছু লোক আছে নিজের অস্তিত্ব বজায় রাখতে আর মিডিয়ার শিরোনামে থাকতে কিছু জুনিয়র ছেলেদের ব্যবহার করে। আরে আপনি দাবি নিয়ে পথে নামুন না, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নির্দল কালকে বিল নিয়ে পথে নামুক, আমি সমর্থন করব, কেউ নামবে না। আমি চ্যালেঞ্জ করছি, এ তো লাইভ হচ্ছে। কালকে বিজেপি মিটিং ডাকুক যে অ্যান্টি রেপ বিল পাস করা হবে, তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব। পারবে না এরা করতে। আর আমরা আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করেছি, আমরা অ্যান্টি রেপ বিল বিধানসভায় পাস করিয়ে দেখিয়েছি। আপনারা করান না। অন্য রাজনৈতিক দলও তো অন্য রাজ্যগুলো পরিচালনা করছে। আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে হোক, ত্রিপুরায় হোক, আসামে হোক, ঝাড়খণ্ডে হোক, উড়িষ্যায় হোক, বিহারে হোক, কেউ করেনি। কোনো কেন্দ্রীয় সরকার যদি চায় যে আমি একটা আইন পাস করব, কেন কৃষি আইন যখন পাস করেছিলেন কতক্ষণ লেগেছিল? 700 কৃষক মারা গেছিল। তারপর আপনারা ইউটার্ন নিয়ে সেই বিল আপনারা ক্যান্সেল করেছেন। 700 কৃষক আত্মহত্যা করেছিল। করবে, আজ নয় কাল হবে। মানুষের ক্ষমতার আগে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর ক্ষমতা নেই। নিজেকে সে যত বড় নেতা বা নেত্রী ভাবুক। আমি এটা প্রতিটা মিটিংয়ে বলি যে জন সমর্থন বা মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা নেই। সেই মানুষ চেয়েছে বলে আজকে কেউ নেতা হয়েছে, কেউ নেত্রী হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ পুরসভায় জিতেছে, কেউ এমএলএ হয়েছে, কেউ এমপি হয়েছে। মানুষ না চাইলে আমার মূল্য 0। তা মানুষের জন্যই তো আপনারা কাজ করুন। আমি অবাক হয়ে গেছি যে এত প্রতিবাদ সভা হয়েছে সারা দেশ জুড়ে, কিন্তু কেউ একবার আইনের কথা বলল না। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। কি করে পুনরাবৃত্তি হবে না? আরে আপনি শাস্তি দেবেন, তারপর তো হবে না। শাস্তি কোথায়? শাস্তি দেওয়ার জন্য তো আপনাকে আইন আনতে হবে। তো আইন আনুন। কেন্দ্র সরকারকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, কেন্দ্র সরকার বসেছে। কেন্দ্র সরকারকে কে বারণ করেছে আইন আনতে? আপনাদের সংখ্যাগরিষ্ঠতাও আছে, আর যদি সংখ্যা কম পড়ে আইন আনুন না। তৃণমূলের 29 জন সংসদ আপনাদের ভোট দেবে। আপনারা পারবেন না, তার কারণ সব থেকে বেশি খুনি ধর্ষকরা আপনাদের দলে। প্রথম যারা জেলে যাবে আপনাদের লোকেরা যাবে। সত্যি আপনি অস্বীকার করতে পারবেন না। যে কোনো জিনিসকে আমাদের যদি একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হয়, তার একমাত্র সমাধান আমাদের আগে ভাবতে হবে। প্রতিবাদ করা মানুষের রাইট। এবং আমি গর্বিত যে বাংলার মানুষ প্রতিবাদ করা সৎসাহস দেখিয়ে ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি গর্বিত যে আমি রাজ্যে থাকি, রাজ্যে আমার জন্ম, এই বাংলা আমার কর্মভূমি, আমার জন্মভূমি। এবং আমি গর্বিত যে আমাদের রাজ্য সরকার একজন মানুষকে না আটকে
একটা গুলি না চালিয়েও 3 মাস প্রতিবাদ চালিয়েও মানুষের দাবিকে মান্যতা দিয়ে বিল পাস করিয়ে কেন্দ্রের কাছে পাঠিয়ে আমাদের জায়গা, আমাদের অবস্থান স্পষ্ট করেছে। এটাই তো হওয়া উচিত। অন্য রাজ্যে যান, কোথাও 4টে মিছিল বার করলে সব এনকাউন্টার করে দিচ্ছে। এখানে প্রতিবাদ করার সৎসাহস যেমন মানুষ দেখিয়েছে, রাজ্য সরকারও যেভাবে নিজেদেরকে রেস্ট্রেন করেছে, মানুষের দাবিকে মান্যতা দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে জুনিয়র ডাক্তারদের সাথে একাধিকবার বসেছেন, মিটিং করেছেন, তাদের দাবিকে মান্যতা দিয়ে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো কোথায় হয়? কিন্তু খালি সিদ্ধান্ত নিলেই কি সমাধান হবে? জুনিয়র ডাক্তাররা বলেছিল কমিশনার অফ পুলিশকে চেঞ্জ করতে হবে। আমি ধরে নিলাম কমিশনার অফ পুলিশের 14 তারিখের যে প্রতিবাদ হয়েছিল সেখানে গাফিলতি হয়েছে, বেশ। তো কমিশনার অফ পুলিশ চেঞ্জ হলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না ডাইরেক্টর অফ হেলথ এডুকেশন চেঞ্জ হলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না যে সমস্ত তথাকথিত দুর্নীতি জানিয়ে তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে, সেগুলো বন্ধ হবে? লাগবে তো আপনার আইন। আর এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, লোকে ভাবে ইডির কাছে একটা, সিবিআইয়ের কাছে একটা কেস গেছে মানে বিশাল ব্যাপারে সমাধান তো হবেই। আপনাদের ছোট্ট একটা ডেটা দেবো আমি। সারদা স্ক্যাম মানে সারদা কেলেঙ্কারি 11 বছর আগে হয়েছিল, এখনো ট্রায়াল শুরু হয়নি। তদন্ত করছে ইডি, তদন্ত করছে সিবিআই, ট্রায়াল শুরু হয়নি। আপনি ভাবুন, 2013 কেসে 2024 ডিসেম্বর মাস, কালকে, আজকে নভেম্বর মাস শেষ, ট্রায়াল শুরু হয়নি, এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি। তো সেখানে যদি আইন না থাকে যে 50 দিনের মধ্যে যে দোষী তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, কি করে আমাদের সমাজ পাল্টাবে, বদলাবে? দেখ, অনেক কথা আজকে আবেগপ্রবণ হয়ে বলে ফেললাম, কিছু পরামর্শ দিলাম, আপনাদের কৃতজ্ঞতাও জানালাম। আপনাদের কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। যদি কারোর খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। কিন্তু আমার যেটা মনে আসে আমি সেটা বলি, আমার মনে হয় যেটা সমাধান আমি সেটাই বলি। আমি রাগঢাক গুড়গুড় করে চলি না, আমি একটু কম ডিপ্লোম্যাটিক, লোকে আমায় বলে। তো আপনাদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বয়োজ্যেষ্ঠ সিনিয়র ডাক্তাররা যারা এসছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে একবার অভিবাদন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।